আপনাদের প্রতি কৃতজ্ঞতা। বেটা চেয়ারটা তো পাইছি স্যার, বসে গেছে। চেয়ার কি এমনি এমনি হয়েছে নাকি? এই বাংলাদেশে আজকে যে মানুষের যে ভারত বিরোধী যে মনোভাব, এটা ইলিয়াস, পিনাকি, কনক সারার তারা তৈরি করেছে, এই জন্য হয়েছে। ভারতের পরিকল্পনায় রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে, এমন দাবি করে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা হয়েছে বলেও জানান তিনি। তার এই ফেসবুক পোস্টের পর বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। হাসনাতের পোস্টের পর প্রবাসী সাংবাদিক ডক্টর কনক সরোয়ারের সঙ্গে সরাসরি এক আলোচনায় যুক্ত হয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং সেনাবাহিনীর বিভিন্ন দিক নিয়ে নিজের মতামত তুলে ধরেন আলোচিত ও জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইন। আলোচনায় যুক্ত হন সময়ের আরেক জনপ্রিয় সাংবাদিক ও আলোচক পিনাকি ভট্টাচার্য। মানে জেনারেল ওয়াকারের নেকাব খুলে গেছে। নেকাবটা আসলে মুখোশ না, নেকাবটা জাস্ট একটা আড়াল, যেটি আসলে বোরকার সঙ্গে পড়া হয়। তো এটা মুখোশও বলতে চাই নাই, এই জন্য নেকাবটা, এই জন্য শব্দটা ব্যবহার করা হয়েছে। যে ওনার হঠাৎ যেটি নেকাব খসে পড়লো, আহতরা এখনো হসপিটালে। আলোচনা শুরুর দিকে ইলিয়াস হোসাইন কনক সরোয়ারের এক প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। হাসনাত আব্দুল্লাহর দেয়া ফেসবুক পোস্ট অনুযায়ী ক্যান্টনমেন্টে গত 11 মার্চ এক মিটিংয়ে যুক্ত হন তিনি। ওই মিটিং থেকেই সেনাবাহিনীর কর্মকর্তারা রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা দেন হাসনাতকে। তবে ওই ঘটনা আগে না জানিয়ে 10 দিন পর কেন প্রকাশ্যে আনলেন হাসনাত, এমন প্রশ্ন তুলে ধরেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। ফেসবুক পোস্ট, তিনি তার পোস্টে বলেছেন 11 তারিখে তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল, রাইট? আজকে কত তারিখ? 21 তারিখ আজকে আমাদের বাংলাদেশে। এই 10 দিন হাসনাত বলেন নাই কেন? কোনো কিছু কি মানে নেগোসিয়েশন হচ্ছিল যেখানে হাসনাত যেটা চাচ্ছিল সেটা হয় নাই? মানে আমি জাস্ট যুক্তিটা বলছি আর কি। আমি হাসনাতের এটা নিয়ে এই করছে না। এরপরে হাসনাতের সাথে আমার গতকালকেও কথা হয়েছে। আমি হাসনাতকে মানে দোষ দিচ্ছি না, বুঝছি, মানে বলা হয় নাই কেন, এই কথাটা কেন বললাম জানেন? এ সময় ইলিয়াস হোসাইন আরো বলেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমদের বিভিন্ন বিষয়ে দূরত্ব রয়েছে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে। তারপরে মাহফুজ, এদের একটা চক্র আছে, এই চক্রটা মিলে যা করছে সেটার সাথে এই হাসনাত, সার্জিস, এদের খুব ভালো একটা সম্পৃক্ততা নাই এবং তাদেরকে কিছুটা কর্নার করা হয়েছে। আমি জানি না, এই কথাগুলো যেহেতু ব্যক্তিগত আলাপ, এই আলাপগুলো আমি পাবলিকলি বলতে চাই না, কিন্তু আমি আপনাদের একটা জাস্ট সিনারিও বুঝাইলাম। দর্শকের হয়তো অনেকের মনে হইতে পারে যে মনে হয় এই হাসনাত মানেই বোধহয় মাহফুজ, মাহফুজ মানেই বোধহয় আসিফ। না, এইখানেও একটা একদম সরাসরি একটা পার্টিশন করা হয়েছে। ছাত্র জনতার সমর্থনে সফল বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় বসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। তবে বিপ্লব পরবর্তী সময়ে জন আকাঙ্ক্ষার কোনো মূল্য দিচ্ছেন না মাহফুজ, আসিফরা, এমন মন্তব্য করেন ইলিয়াস হোসাইন। বিপ্লবের 7 মাস পরে দাঁড়িয়ে মাহফুজ বলেন শাহবাগীদের শাহবাগী ট্যাগ দিয়া, তারপরে এই যে কোনো জায়গায় মিটিং মিছিল টিছিল করা, এগুলোতে তারা খুব একটা মানে ভালো মনে করছেন না। ওনারা এসছেন হচ্ছে এই মবের মাধ্যমে, এসে তারপরে এখন কিছু কিছু জায়গা নিজেদের সুবিধা মতো বাগিয়ে নিয়ে এখন আর ওনারা কোনো বিশৃঙ্খলা চান না। এখন যেখানে যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে তারপরে ওনারা চান এটা চলুক এইভাবে, এটাই ওনারা চান। ইলিয়াস হোসাইন হুঁশিয়ারি দিয়ে এ সময় যুক্ত করেন, শাহবাগীদের দমনে মাহফুজ আলম সহ অন্যরা কোনো বাধা প্রয়োগ করলে জনতা প্রতিহত করবে তাদের। এই নাহিদ, এই হাসনাত, এই সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে, কেউ ঠেকাইতে আসবে না। কি মনে করে মাহফুজ? মনে করে কি ও নাকি 5 কোটির নিচে নাকি ও কোনো করেন, ওর সাথে কোনো ডিলিংস 5 কোটির নিচে নাকি করা যায় না। এটা অভিযোগ, আমার কাছে কোনো প্রমাণ নেই, অভিযোগ বলে রাখলাম। এই অভিযোগগুলো আমরা এখন না বলি। জন আকাঙ্ক্ষাকে আমলে না নিলে যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে নিজেদের জামানত হারাবেন এনসিপির বেশিরভাগ নেতা। আলোচনায় এমন সতর্ক বার্তা দেন ইলিয়াস হোসাইন। মাহফুজকে 1000 কোটি টাকার মালিক বানাই দেবো আমি, $1 বিলিয়ন মালিক বানাই দেবো। $1 বিলিয়ন মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে? মাহফুজ যাক তো, ওরা স্থানীয় নির্বাচন করতে চাইছে কেন? ওরা আগে ওই করতে চায়, ওই যে টুর্নামেন্টের আগে, বড় টুর্নামেন্টের আগে কিছু ম্যাচ হয় না, ওইটা খেলে ওরা মনে হয় মেম্বারই নির্বাচন, ধরেন আসিফকে এই হাতি মার্কায়
অমুক ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনে ভোট দিন, এভাবে মনে হয় ওরা মেম্বার হিসাবে আগে দেখে আসতে চাচ্ছিল মাঠটা কি অবস্থা, তারপরে জাতীয় নির্বাচন। জামানত নিয়ে আসতে পারবা না বিএনপি এবং জামাতের কাছ থেকে। বিডিআর হত্যাকাণ্ড সহ শেখ হাসিনার আমলের পক্ষপাতমূলক কয়েকটি বিচারের সাজা এখনো বহাল থাকায় বিচার ব্যবস্থার সমালোচনা করেন সময়ের আলোচিত এই সাংবাদিক। এত লাফানোর কিছু নাই যে আপনি এসছেন মপতন্ত্রের মাধ্যমে, আপনি এখন এসে সবকিছু আইন কানুন ভাবে তারপরে দেখেন। আইন, এই যে বিচারকগুলোকে আপনি সরাইলেন, কোন আইন দিয়ে সরাইছিলেন? উপদেষ্টা বানাইছিলেন বাংলাদেশের সংবিধানে ছিল, আপনি বসাইলেন কেন? আপনারা যেভাবে উপদেষ্টা হয়েছেন এটা কোন আইনে ছিল? এখন বিডিআর এর মামলার সময় আপনি আইন দেখান, এখন উদিচির মামলার সময় আপনি আইন দেখান, 21শে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান, ওই ফেনীতে যেই বনজ কুমার আর ব্যারিস্টার সুমনরা যেটা করে গিয়েছে সেই 16 জন মানুষ এখন পর্যন্ত তারা কেন কন্ডেম সেলে আছে? আপনি করতে পারেন নাই, সময় পান নাই। শামা ওবায়দের সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়া বসে সিনেমা দেখার সময় পান, এই কাজ করার সময় পান না। জনগণের দাবি মানা উচিত এমন যুক্তি তুলে ধরে ইলিয়াস হোসাইন বলেন, রাজনীতির শেষ কথা অর্থ নয়, বরং জনকল্যাণই মূল কথা। আমি বলেছি যে 5 বছর 10 বছর 20 বছর যত বছর প্রয়োজন হয় থাকুক তারা। আমরা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম, তাই না? আমরা সেটা করিনি, আমরা বলেছি এরা থাকুক। বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে, এই যে 3 জন লোক এখন বসে কথা বলছে এখানে, এই 2-3টা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু। কার জন্য হয়েছে? আমরা বাংলাদেশের মানুষের জন্য, এই ছাত্রদের জন্য। তারা কোনাই ধরে না। মনে হয়েছে যে এইভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামায় তারপরে মনে হয় তারা বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে। এত সহজ। আলোচনার এক পর্যায়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সমালোচনা করে ইলিয়াস হোসাইন বলেন, সেনাবাহিনীর একটা অংশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিতে চাননি। এই সত্য এতদিন পর কেন সামনে আনা হলো, এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। সেই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সোচ্চার আছেন বলে জানান ইলিয়াস হোসাইন। ইলিয়াস ভাই কেন আমার পেছনে লাগলো? আরে ভাই, আপনার সাথে ভালো সম্পর্ক না আমি কেমনে বুঝবো? আপনি প্রথম আলোর নিয়ে আমার যে রক্তের ভেতরে এন্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট আমার ভেতরে কাজ করে, তার সবচাইতে বাংলাদেশের প্রধান দোসর হলো গিয়া প্রথম আলো আর ডেইলি স্টার। আপনি সেই প্রথম আলোর কাছে যায় তারপরে আপনার বই করেন, আপনি আর জায়গা পান নাই কোথাও। আপনার পক্ষে কথা বলবো কেমনে? আমরা তো বলতে চাই একটা দল দরকার ছিল যারা কিনা রাজনৈতিক শক্তির বাইরে গিয়া বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে। এই জন্য মানুষ জীবন দিয়েছিল, মানুষ আপনাদেরকে ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল যে যা মনে চায় করেন, যত বছর প্রয়োজন হয় করেন। আপনারা তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসকেই রাখতে চান নাই, তার মানে আসিফ নজরুলকে রাখতে চেয়েছিলেন। কে চেয়েছিল? কেন চেয়েছিল? তারা কি এখনো আছে আসিফ নজরুলের সাথে? তাহলে থাকলে তারা কারা? ক্যান্টনমেন্টের সেই অংশটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে। গত 5 আগস্টের পর দেশে যত অরাজকতা হয়েছে তার বেশিরভাগই সেনাবাহিনীর কিছু দুষ্কৃতিকারী করেছে বলে দাবি করেন ইলিয়াস হোসাইন। একই সঙ্গে হাসিনার তামাশার বিচারে যেসব আলেমকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেও মুক্তি দিতে বাধা দিচ্ছে সেনাবাহিনী, এমন তথ্যও তুলে ধরেন এই সাংবাদিক। এই দেশে যদি সেনাবাহিনীর নিয়ে বলতে যায়, 5 তারিখের পর থেকে যত সমস্যার কারণ, সব সমস্যার মূল কারণ হচ্ছে সেনাবাহিনীর কতিপয় এই দুষ্কৃতিকারী। এরা 32 নম্বরে ভাঙতে যাওয়ার সময় বাধা দিয়েছে, এরা প্রথম আলোর সামনে নিয়ে তারপরে সেনাবাহিনী দাঁড় করিয়ে রেখেছে। এরা গিয়ে এই পর্যন্ত যত আলেমরা বের হয়েছে সে আলেমদেরকে, আপনি জানেন কনক ভাই, আমি সেনাবাহিনীর প্রতিনিধিকে আমি একদম সরাসরি বলেছি যে আপনাদের এই অফিসার করছে। বললো হ্যাঁ আমরা দেখছি, আমি এখনই দেখছি। আমাদের সামনে বসে ফোন দিল ঢাকাতে। কি হয়েছে? এখনো পর্যন্ত আলেমদেরকে জামিন দেয় না। জজ সাহেব জামিন দেয়, সেনাবাহিনীর এই ডিজিএফআই ফোন করে তারে থ্রেট করে। এই জন্য সেনাবাহিনী, এই জন্য আমাদের দেশে সেনাবাহিনী নাকি মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 24-এর বিপ্লব কারো একার ফসল নয়। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি ছাত্রদল এবং ছাত্র শিবিরের ব্যাপক ভূমিকা ছিল ওই আন্দোলনে। দুই সংগঠনকে নিয়ে হাসি তামাশা করার আগে সাবধানতা অবলম্বন করা উচিত বলে মনে করেন ইলিয়াস হোসাইন। খুব বেশি দিন সময় নাই। এই ছাত্রদল ছাত্র শিবির যাদেরকে আপনারা এখন তুচ্ছ তাচ্ছিল্য করে কিছুই নিজেদেরকে বিশাল আকারে সাম্রাজ্যের মালিক মনে করেন, এই ছাত্রদল ছাত্র শিবিরের কারণেই 5 তারিখের ঘটনা ঘটানো সম্ভব হয়েছে। আপনাদের পক্ষে করা সম্ভব হইতো না এককভাবে, এটা মনে রাখেন। তাদেরকে নিয়ে ছাত্রদল ছাত্র শিবির মারামারি করবে, টেন্ডারবাজি করবে, অনেক কিছু করতে পারে। তাদের ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধানে কথা বলেন, যারাই 15 বছর অন্তত সরকারের সাথে হাত মেলায় নেয় তাদের ব্যাপারে। অন্তর্বর্তী সরকারের আরেক প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে দায়িত্ব সহকারী ইলিয়াস হোসাইন বলেন, আমেরিকায় সম্পত্তির মালিকানা রয়েছে আসিফ নজরুলের। পরিস্থিতি যা হয়েছে আপনি দেশেই থাকতে পারবেন না। আসিফ নজরুল অলরেডি তার বউ বাচ্চা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে। সে টাকা পয়সা যা পাঠাচ্ছে একদম দায়িত্ব নিয়ে বলছি, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম, আসিফ নজরুল আমেরিকাতে প্রপার্টি কিনেছে,
প্রপার্টি কার মাধ্যমে কিনেছে সেটাও জানি। পরিস্থিতি আসুক, পরিস্থিতি আসলে আপনারাই জানতে পারবেন, তখন এই ক্যান্টনমেন্টের ঘটনা যেমন আজকে বের হয়েছে ওইভাবে সবকিছু সামনে নিয়ে আসা হবে। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার, আহতদের চিকিৎসা এবং শহীদদের পর্যাপ্ত ক্ষতিপূরণ নিশ্চিতের ব্যবস্থা করা অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্ব হওয়া উচিত বলে মত দেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। এই যে হত্যা মামলার আসামিগুলো আছে না, এটার উপর আপনাদেরকে সবার আগে এমফেসিস করতে হবে। আপনারা যারা আহত হয়েছে না, তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ করতে হবে। যারা নিহত হয়েছে তাদের পরিবারকে খুব দ্রুত বড় অঙ্কের রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য করতে হবে। এর আগে আমি বলেছি, পিনাকিদা বলেছে, আমরা একদম স্পষ্টভাবে যে যদি আপনার টাকার প্রয়োজন হয়, ফান্ডের প্রয়োজন, আমাদেরকে বলেন, আমরা ফান্ড কালেক্ট করে দেব। বাংলাদেশের মানুষ এই জুলাইয়ের যে শহীদ তাদের জন্য তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে রাজি আছে। আসিফ, মাহফুজ এবং নাহিদ ইসলামী শুধু 24-এর গণ অভ্যুত্থানের কাণ্ডারি নয়, প্রাইভেট ন্যাশনাল ভার্সিটির শিক্ষার্থী নুরুল হক নূরের দল সহ আওয়ামী লীগ বিরোধী সব পক্ষের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল জুলাই বিপ্লবে। এমন তথ্য তুলে ধরে নিজের নামে থাকা মামলার নিষ্পত্তির কোনো উদ্যোগ না থাকায় হতাশা ব্যক্ত করেন ইলিয়াস হোসাইন। একই সঙ্গে তার আওয়ামী লীগ বিরোধিতার স্বীকৃতি না দেয়ায় সমালোচনা করেন বিএনপি জামায়াতের একটা অংশের। এই আসিফ, নাহিদ আর মাহফুজ তিনজন মিলে বাংলাদেশ স্বাধীন করেছে। মাহফুজ কোন জায়গায় ছিল? মাহফুজ মাঠে কোথায় ছিল? আমরা এটা দেখতে চাই, ভিডিও ফুটেজ দেখতে চাই। মাহফুজ মাঠের কোন জায়গায় ছিল? সামনাসামনি সে ফাইট করেছে? কোথাও ছিল না। আচ্ছা, তিনি এখন মাস্টার মাইন্ড হয়ে গিয়েছেন। যারা যারা আছেন সবাইকে, ইভেন কি ভিপি নুরুল হক নূরের দল, তার কন্ট্রিবিউশন নাই এখানে আছে নাকি? নূরের কোনো কিছু আছে নাকি? আমি বলি ভাই, আমি আমার কথা বলি, আপনার কথা বলি, বলেন কষ্টের কথা আজকে বলি। আজকে যেহেতু আলোচনা এসছে নতুন করে, আমার নামে মামলা আছে, এই মামলাগুলো সরানো উচিত না? এমন কোন উপদেষ্টা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে, কোথায় আছে আপনার মামলা? আসিফ নজরুলের ওই নারী কেলেঙ্কারি করবো, তখন আসিফ নজরুল ফোন করে, ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন। আরে বেটা, তোর কাছে আমার দেওয়া লাগবে কেন? তুই আগে চাইছিস আমার কাছে? আগে চাস নাই কেন? আগে যদি চাইতি তাহলে তোর আমি দিতাম। এরপরে আজ পর্যন্ত কেউ করে নাই, কেউ করে নাই। আমরা এটার কোনো পক্ষ না, আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন না। আমাদের কোনোদিন একটা ফোন করে তো কোনো মন্ত্রণালয় থেকে ফোন করে বলে নাই যে ভাই আপনারা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, বেটা চেয়ারটা তো পাইছিস আর বসে গেছিস। চেয়ার কি এমনি এমনি হয়েছে নাকি? এই বাংলাদেশে আজকে যে মানুষের যেই ভারত বিরোধী যে মনোভাব, এটা ইলিয়াস, পিনাকি, কনক স্যার তারা তৈরি করেছে, এই জন্য হয়েছে। এত সহজে আসে নাই। যেই সময় আপনারা কথা বলতে পারেন নাই, যেই সময় কনক স্যারের বোন জেলখানায় ছিল, সেই সময় আপনারা কই ছিলেন? কোথায় ছিলেন? কি ছিল? একটা পোস্ট করতে পেরেছেন ফেসবুকে? এখন মুখ বড় করে অনেক বিএনপির নেতাও বলে ফেলেন যে বাইরে বসে কিছু মানুষ খায়া দেয়া কাম পায় না। এই কথাটা 7 মাস আগে বলতি, তাইলে বুঝাইতাম। 7 মাস আগে বলিস নাই কেন? এছাড়া অতি দ্রুত একটা তালিকা প্রস্তুতের মাধ্যমে হত্যা মামলার আসামি, জঙ্গি, নাটকবাজ সহ সকল আওয়ামী লীগের অপরাধীদের গ্রেফতারের আহ্বান জানান ইলিয়াস হোসাইন। যেখানে যেখানে সময় টিভিতে এখন পর্যন্ত খুনিরা বসে অফিস করে, ভাই খুনি কেমনে অফিস করে? তা বলেন তাহলে যে কেউ মারা যায় নাই, আপনি হত্যা মামলার আসামির আপনি অফিস করতে দেন, এটা কোন ধরনের নাটক? আশিক রহমান, এই যে আরটিভির হত্যা মামলার আসামি, কই আপনি তারা ধরেন না? সো কালকে থেকে লিস্টিং করতে হবে কোন কোন অফিসে এখন পর্যন্ত হত্যা মামলার আসামিরা আছে, আওয়ামী লীগের দোষর আছে, সেই অফিসে যায় তারপরে বাই ফোর্স তাদেরকে ওইখান থেকে সরাইতে হবে। সাংবাদিক, প্রথম আলোর যেসব সাংবাদিকরা এই বাংলাদেশে ভুয়া জঙ্গি বানায় তারপরে তাদেরকে 12 বছর গুম করে রেখেছে, তাদেরকে কি করতে হবে। সেই সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সমালোচনা করে ফারাবী সহ শেখ হাসিনার আমলে সাজাপ্রাপ্ত সব আলেমদের নিঃশর্ত মুক্তি দাবি করেন ইলিয়াস হোসাইন। ফারাবীর এখন পর্যন্ত ছাড়ে নাই। আমারে বললো, ইলিয়াস আপনি কি চান? আমি বললাম, আমি চাই বাংলাদেশের আলেমগুলো, যেই আলেমরা, যেই ছাত্রদল, ছাত্র শিবির, যেই লোকগুলোকে শেখ হাসিনা 12 বছর জেলে পাঠিয়েছিল, তাদের সবাই ছাড়বেন। ফারাবীর নাম ধরে বলেছে, ফারাবীর এখন পর্যন্ত ছাড়ে নাই। তো পিনাকিদার কথা সেদিন না শুনে আমার ভুল ছিল, আজকে বুঝতে পারলাম। এই জন্য পিনাকিদার কাছে সরি। অতএব এই জায়গাগুলো ঠিক করতে হবে, আমরা কারোর আর বিশ্বাস করি না। আলোচনার শেষ দিকে আরেকটি বিপ্লবের ডাক দিয়ে জামায়াত বিএনপিকে আওয়ামী লীগ প্রশ্নে এক থাকার আহ্বান জানান সাংবাদিক ইলিয়াস হোসাইন। নাইলে যারা এখন এই যে আওয়ামী লীগের লোকজন দেখেন, বিএনপির ভাই এবং জামাতের ভাইদের বলি, তারা এখন আপনাদের দলে যাওয়ার জন্য পারাপারি করে না, কালকে দেখবেন সবার আগে আপনারা ধরবে। অতএব জামায়াত, বিএনপি কোনো দলের মধ্যে কোনো ভাগাভাগি নাই। আপনাদের ভেতরে রাজনৈতিক সমস্যা থাকবে, খুনোখুনি হবে, মারামারি হবে, সব হবে, এক জায়গায় এক হইতে হবে। সেটা হচ্ছে
আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসিত হইতে পারবে না। ব্যাস, এই জায়গায় আর কোনো কিছু নাই। সবাই প্রস্তুতি নেন, আবার বিপ্লব শুরু হবে ইনশাআল্লাহ। অন্যদিকে ডক্টর কনক সরোয়ারের সঙ্গে আলোচনায় যুক্ত হয়ে নিজের বিভিন্ন মতামত তুলে ধরেন পিনাকি ভট্টাচার্য। সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে লুটেরা আখ্যা দিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এনসিপির শীর্ষ পর্যায়ের নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যা বক্তব্য দিয়ে এমন ধৃষ্টতা দেখানোর জন্য নাসির উদ্দিনের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন পিনাকি। নাসির উদ্দিন পাটোয়ারি এখানে বলে দিল, আমার মনে হয় নাসির উদ্দিন পাটোয়ারির শুধু আমি জানি না কি অবস্থা, ওর ক্ষমা চাওয়া উচিত, জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত জিয়াউর রহমান সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করার জন্য। এবং আমি এটা খুবই পার্সোনালি নিছি। ইউ অল নো যে আমি ব্যক্তিগতভাবে, শুধু পলিটিক্যালি না, ব্যক্তিগতভাবেও আমি জিয়াউর রহমান চরিত্রটাকে অ্যাজ পলিটিক্যাল লিডার, বাংলাদেশের একজন আইকন হিসেবে আমি কতটুকু রেসপেক্ট করি। এবং এই জায়গায় আমি জানি না নতুন জেনারেশনের কথা, আমাদের জেনারেশন কোনোদিন মেনে নেবে না, কোনোদিন, নেভার। এইটা যদি ছাত্ররা না জানে, নতুন দলের লোকেরা যদি না জানে, তাহলে রাজনীতি না করাই। রাজনৈতিক সিদ্ধান্তে কোনো ধরনের হস্তক্ষেপ না করে সেনাবাহিনীর এখন ব্যারাকে ফিরে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন আলোচিত সাংবাদিক পিনাকি ভট্টাচার্য। আর এখন ধরেন মানে আর্মি ডিপ্লয় করা হয়েছিল, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল, এটি হয়েছে, এখন অনেক হয়েছে। এখন আর্মির ফিরে যাওয়া উচিত, ব্যারাকে ফিরে যাওয়া উচিত, আর্মির ইয়াং অফিসারদের ফিরে যাওয়া উচিত, সৈনিকদেরকে ফিরে যাওয়া উচিত অনেকগুলো কারণে। এক হচ্ছে এতদিন মাঠে থাকা উচিত না, 2 নাম্বার তারা ক্লান্ত, 3 নাম্বার তাদের প্রফেশনাল ট্রেনিং এর দরকার আছে। তোরে ভাই, আর্মিকে তো আমার ট্রাফিক পুলিশ আর এই মব পিটানোর কাজে লাগানোর দরকার নেই, তাকে দেশ রক্ষার কাজে লাগাবো, আমি তাকে ট্রেনিং দেবো, আমি তার স্কিল বাড়াবো, তাকে ক্যান্টনমেন্টে যে তার যুদ্ধবিদ্যা শেখাবো, আমি সে ক্যান্টনমেন্টে ফিরে যাক। আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত সেসব প্রশ্ন নিয়েও নিজের ভাবনা স্পষ্ট করেন পিনাকি। আমি 4টা জিনিস নিয়ে আমি কাজ করি এবং আমি চাই এটা আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত। নাম্বার 1, বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদ জীবনে ফিরবে না, আমরা ফিরতে দেব না। নাম্বার 2, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না, আমরা তাকে ফিরতে দেব না। নাম্বার 3, আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই। নাম্বার 4, বাংলাদেশে আমরা একটা ইনসাফের সমাজ চাই। আমার চাওয়া এই সামান্য 4টা জিনিস, এই 4টার জন্য আমি জীবন দিয়ে দেব এবং এইটাই আমার অন্যের সাথে ঐক্য করার ভিত্তি হবে। এবং আমি প্রফেসর ইউনূস সরকারকেও বলবো যে আপনার কাজের মধ্যে এই 4টার রিফ্লেকশন ঘটান। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন। আপনারা রুখে দাঁড়াবেন, আপনাদের সাথে আমরা আছি, বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছে। অবশ্যই।